এখন আমরা দেখব ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। আমরা প্রিভিয়াসলি আদর্শ গ্যাসের ইকুয়েশন দেখে আসছি, কিন্তু আদর্শ গ্যাসের ইকুয়েশনে কিছু লিমিটেশন ছিল। এর মধ্যে একটা লিমিটেশন ছিল যে আদর্শ গ্যাসের যে মলিকিউলগুলো আছে তাদের ভর এবং ভলিউমের মানটা আমরা ইগনোর করতাম, এবং আরেকটা জিনিস ইগনোর করতাম যে আদর্শ গ্যাসের যত সংখ্যক মলিকিউল থাকে সেই মলিকিউলের একে অপরের প্রতি যেই অ্যাট্রাকশন বা রিপেলটা থাকে সেই জিনিসটাকেও কিন্তু আমরা ইগনোর করতাম। এখন এই দুইটা নেগলেক্ট করার কারণে ভ্যান ডার ওয়ালস নিজস্ব একটা ইকুয়েশন তৈরি করে, আরও একটা ইকুয়েশন তৈরি করে যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলি। সেই ইকুয়েশনে এই দুইটা প্রবলেমই সলভ করে। এর মধ্যে ইকুয়েশনটা হচ্ছে এরকম: পি প্লাস, এটা হচ্ছে একটা মলিকিউলের জন্য, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এখানে এ বি এই দুইটাই কনস্ট্যান্ট, এবং যদি এন সংখ্যক মৌল হয়, এন সংখ্যক যদি মৌল হয় তাহলে আমরা এই এর সাথে এবং যে সকল কনস্ট্যান্ট আছে সবগুলোর সাথে একটা এন গুণ অবস্থা করব। সো ফার্স্টে হচ্ছে পি প্লাস এ, পি প্লাস এ এন স্কোয়ার। এখানে এর সাথে যেহেতু একটা কনস্ট্যান্ট, আমি এর সাথে একটা এন গুণ করতেছি এবং এটা স্কোয়ার থাকবে এখানে, ভি স্কোয়ার অ্যান্ড ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে সূত্রটা মনে রাখার জন্য আপনারা এভাবে মনে রাখতে পারেন যে এটা হচ্ছে মেইন সূত্রটা এক মৌলের জন্য, আর যখন এন সংখ্যক মৌল হবে তখন আমার সকল কনস্ট্যান্টের সাথে একটা গুণ, সকল কনস্ট্যান্টের সাথে এন গুণ অবস্থা থাকে। সো এখানে এন স্কোয়ার গুণ, এখানে মাইনাস এন বি অ্যান্ড এখানে এনআরটি। তো এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন থেকে আমরা এই দুইটা জিনিস করতে পারি যে প্রতিটা মলিকিউলের যে অ্যাট্রাকশন থাকে সেই অ্যাট্রাকশনটা, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে ফাইনাল সাইজ অফ মলিকিউলস, এই দুইটা জিনিস আমরা বলতে পারি। এবং ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের মধ্যে এতটুকু অংশ এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের যে আদর্শ গ্যাসের মধ্যে যে একটা অ্যাট্রাকশনটাকে ইগনোর করতাম সেই জিনিসটাকে কারেক্ট করতেছে এতটুকু অংশটা, আর মাইনাস এন বি এতটুকু অংশ কারেক্ট করতেছে আমাদের মলিকিউলার ভলিউমের অংশটাকে। আমরা আদর্শ গ্যাসের মলিকিউলার ভলিউমটাকে আমরা ইগনোর করতাম, সেই জিনিসটাকে কারেক্ট করতেছে এতটুকু। তো এটাই হচ্ছে অরিজিন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, যেটা সিও ওয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই চ্যাপ্টারে থার্মোডাইনামিক্সের টোটাল 4টা ল আছে, যে 4টা ল আমাদেরকে জানতে হবে, এবং 4টা ল এর মধ্যে এখন আমরা জিরো লটা শিখবো। জিরো লটা আছে সিও ওয়ানের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লটা বলতেছে যে যদি আমরা দুইটা অবজেক্টকে রাখি, এখানে মনে করেন দুইটা অবজেক্ট এরকম পাশাপাশি আছে, একটার হিট হচ্ছে কিউ ওয়ান বা একটার হিটের পরিমাণ হচ্ছে কিউ টু। তো যদি এরকম দুটো অবজেক্টকে আমরা এরকম কিউ ওয়ান এবং কিউ টু থাকে, যেখানে কিউ ওয়ান যদি গ্রেটার দেন কিউ টু হয়, সেক্ষেত্রে এই কিউ ওয়ান থেকে কিউ টুতে কনস্ট্যান্টলি আপনাদের হিটটাকে ট্রান্সফার হতে থাকবে, প্রবাহ হতে থাকবে, এবং এই দুইটা অ্যাট এ পয়েন্ট একটা সাম্যাবস্থায় আসবে যেখানে কিউ ওয়ান এবং কিউ টু এর মানটা সমান হবে। তো কিউ ওয়ান এবং কিউ টু এর মধ্যে যদি পার্থক্য থাকে, এই পার্থক্যটা এক সময় সমান হয়ে যাবে। আবার যদি উল্টো হতো যে কিউ টু যদি বেশি হতো কিউ ওয়ানের থেকে, সেক্ষেত্রেও সেম কাজ হতো, সেক্ষেত্রেও কিউ টু থেকে আমার কিউ ওয়ানে তাপটা প্রবাহ হতো। এখন জিরোথ ল বলতেছে যে যদি আমি আরো একটা অবজেক্ট আনি, এই দুইটা অবজেক্ট যে দুইটার মধ্যে কিউ ওয়ান এবং কিউ সমান, যদি কিউ টু অলরেডি থাকে এবং আমি যদি আরো একটা অবজেক্ট আনি, তার মানে তাপটা এমন ভাবে প্রবাহ হবে যে এই তৃতীয় অবজেক্টের যে কিউ থ্রি এর মানও এই তিনটা কিউ একটা সাম্য অবস্থায় আসবে, এবং তাপটা এমনভাবে প্রবাহ হবে যাতে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি একটা সাম্য অবস্থায় আসে। তো এটাই হচ্ছে জিরোথ ল। এখানে জিনিসটা যদি ইংলিশে দেখি, ইফ টু বডিজ, এখানে আমি অবজেক্ট নিয়ে বলছি, বডিজ একই কথা, ইফ টু অবজেক্টস আর separately in thermal equilibrium with a third body, then the first two bodies must be in thermal equilibrium with each other. তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা দেখে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা বলতেছে যে আমরা যদি কাজকে হিটে কনভার্ট করি, বা হিটকে যদি আমরা কাজে কনভার্ট করি, তাহলে কাজ এবং হিট একে অপরের প্রতি সমানুপাতিক হবে। সো আমি যদি জিনিসটা একটু ডিটেলসে বলি, মনে করেন আপনার কাছে যে হিট আছে, হিটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, হিটকে যদি আমি কাজে রূপান্তর করি অর্থাৎ ডাব্লিউতে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমার অথবা আমি যদি ডাব্লিউকে কাজে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ডাব্লিউ সমানুপাতিক কিউ। এবং এই সমানুপাতিকটাকে সরানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট আনতে পারি জে, ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ। এখন এই যেটা কি, যেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট অথবা জুলস ইকুইভ্যালেন্ট। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই দুইটাই আমাদের ইয়াতে আসতে পারে, সিও ওয়ানে আসতে পারে, জিরো ল আসতে পারে সিও ওয়ানের জন্য, এটাও জিও ওয়ানের জন্য আসতে পারে। তো এখন আমরা দেখবো আমাদের ল অফ থার্মোডাইনামিক্সের সেকেন্ড লটা এবং থার্ড লটা। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলতেছে যে ইট ইজ ইম্পসিবল টু মেক হিট ফ্লো from an object বা body at a lower temperature to a body at a higher temperature without doing external work of substance. মনে করেন আমরা এইখানে যখন ফার্স্ট ল পড়তেছিলাম তখন আমি কি বলছিলাম যে কিউ ওয়ান যদি কিউ টু এর থেকে বেশি হয় তাহলে কিউ ওয়ান থেকে টেম্পারেচারটা কিউ টুতে আসবে, আবার যদি কিউ টু বেশি হয় তাহলে কিউ টু থেকে কিউ ওয়ানে টেম্পারেচারটা আসবে। তো
সেকেন্ড ল বলতেছে যদি আপনাদের মনে করেন এই অবজেক্টটার ক্ষেত্রে যদি Q1 গ্রেটার দেন Q2 হয়, সেই ক্ষেত্রে Q1 যদি Q2 হয়, যদি Q1 Q2 এর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে Q2 থেকে Q1 এ আপনার হিটটা আসতে পারবে না উইদাউট এক্সটার্নাল ওয়ার্ক। এটি হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে আপনারা দেখবেন চারজনের ভিন্ন ল আছে। একটা হচ্ছে ক্লসিয়াসের ল, যেটা আমি এখানে ক্লসিয়াসের লটা লেখা, আরেকটা আছে কেলভিনের ল, একটা আছে প্ল্যাঙ্কের ল এবং কার্নটের ল। সো আমি পার্সোনালি ক্লসিয়াসেরটাই পছন্দ করি, আমার কাছে সুবিধা হয়। আপনারা চাইলে অন্য একটাও মুখস্থ করতে পারেন, বাট ক্লসিয়াসের লর সাথে আমি বলবো যে কার্নটের স্টেটমেন্টটাও মাথায় রাখেন, এই দুটি খুবই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ক্লসিয়াসের ল অনুযায়ী যদি আমরা Q1 থেকে যদি Q2 তে আনতে চাই, যেখানে Q2 গ্রেটার দেন Q1 থেকে যদি Q2 তে আমরা হিট আনতে চাই বা হিটটাকে ফ্লো করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এক্সট্রা কাজ করতে হবে। আমি ধরলাম কাজ করতে হবে W পরিমাণ। তো ক্লসিয়াসের সূত্রের অনুযায়ী বলতেছে যে DQ ইকুয়াল টু DU প্লাস DW। এখানে DW পরিমাণ আমাদের কাজ করতে হইতেছে, যে DW পরিমাণে সিস্টেমের যে আমরা এক্সট্রা কাজ করবো কোন একটা সিস্টেমের মধ্যে, যদি এরকম Q1 Q2 টেম্পারেচার থাকে, হিট থাকে, সেই ক্ষেত্রে আমাকে W পরিমাণ কাজ করতে হবে। এবং তাদের সিস্টেমের ভিতরে যে তাপ শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে আমার DQ, এবং সিস্টেমের ভিতরে বাহ্যিক শক্তির পরিবর্তন হচ্ছে DW। তাহলে DUটা কি? ডিউ হইতেছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান, অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন হইতেছে এইসব কাজের জন্য, সেটার পরিবর্তনের মান। এটাই হচ্ছে ক্লসিয়াসের ল, এবং ক্লসিয়াসের ল থেকে আমরা এই জিনিসটা আনতে পারি। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বাই দ্য ওয়ে, এটা আমাদের সামনের কিছু প্রমাণে লাগবে। নেক্সট হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এখন থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলার আগে আমাদেরকে এনট্রপিটা একটু বলতে হবে, কারণ এখানে এনট্রপি নিয়ে অনেক কাজ আছে। তো এনট্রপিটা আমরা আপাতত এখন শিখবো না, আমরা পরে যখন শিখবো তখন আমি থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে ফেরত আসবো। তো এখন আমাদের কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। এখন তাপগতীয় প্রক্রিয়া 4 ধরনের হয়ে থাকে, বাট আমাদেরকে জাস্ট 2টা নিয়মে শেখানো হবে। একটা হচ্ছে আইসোথার্মাল চেঞ্জ, একটা হচ্ছে এডিয়াবেটিক চেঞ্জ। এখন আইসোথার্মাল চেঞ্জ হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, যেটা হয়তো আপনারা প্রিভিয়াস এই এইচএসসি তে শিখে আসছেন। আর এডিয়াবেটিক হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আরো 2 টাইপের তাপগতীয় প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সমচাপীয় এবং সম আয়তন, ওটা বেশি একটা এখানে প্রয়োজন নেই। তো তাপগতীয় প্রক্রিয়াটা কি? তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে যে যেই পরিবর্তনের কারণে আমাদের তাপগতীয় যে স্থানাঙ্ক আছে, প্রেসার, ভলিউম বা টেম্পারেচার মানের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলি। তো এই সংজ্ঞা লাগবে না, এটা জাস্ট আমি বোঝার জন্য বলতেছি। তো আপাতত আমরা আইসোথার্মাল চেঞ্জ এবং এডিয়াবেটিক চেঞ্জটাই দেখব। আইসোথার্মাল চেঞ্জ কি? আইসোথার্মাল চেঞ্জ বলতেছে যদি কোনো গ্যাসের প্রেসার এবং ভলিউমের মান চেঞ্জ হতে থাকে এবং তার টেম্পারেচারের মানটা কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে সেই চেঞ্জটাকে আমরা আইসোথার্মাল চেঞ্জ বলি। যদি কোনো গ্যাসের মধ্যে প্রেসার এবং ভলিউম চেঞ্জ হতে থাকে কিন্তু তাদের টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, সেই ক্ষেত্রে সেই গ্যাসটা একটা আইসোথার্মাল চেঞ্জের মধ্যে যায়, এবং যেই প্রক্রিয়ার মধ্যে এই কাজ চেঞ্জটা আসে বা পরিবর্তনটা হয়, তাকে আমরা আইসোথার্মাল প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস বলি। তো এই ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো মাথায় রাখবেন যে টি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা অবস্থায় আমার প্রেসার এবং ভলিউমের মানটা চেঞ্জ হতে থাকবে। আর এবং প্রেসার অ্যান্ড ভলিউমের মানটা চেঞ্জ হতে থাকে, স্লোলি চেঞ্জ হতে থাকে। তো এডিয়াবেটিক প্রসেসটা কি? এডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে যে যখন গ্যাস এরকম একটা চেঞ্জের মধ্যে যায় যেখানে হিট কোনোভাবে রিজেক্ট বা রিসিভ হয় না, অর্থাৎ গ্রহণ বা বর্জন করা হয় না যেই প্রক্রিয়াতে, সেটাকে আমরা এডিয়াবেটিক চেঞ্জ বলি। অর্থাৎ হিটের মানটা কিন্তু এখানে জিরো থাকে। আইসোথার্মাল চেঞ্জে টেম্পারেচারের পরিবর্তনের মান জিরো থাকে, আর এডিয়াবেটিক চেঞ্জে হিটের পরিবর্তনের মানটা জিরো থাকে, অর্থাৎ ডেল কিউ ইকুয়াল টু জিরো থাকবে। আর এখানে কনস্ট্যান্ট যেহেতু, তার মানে ডেল টি এর মানটাও জিরো থাকবে। সো এটা হচ্ছে একটা পার্থক্য, এবং এদের পার্থক্যটা আলাদা করে আসতে পারে। সো আমি একটু শর্টে বলে দিই পার্থক্যটা। ফার্স্ট অফ অল, আইসোথার্মাল চেঞ্জের মধ্যে প্রক্রিয়াটা খুবই স্লোলি হয়, কিন্তু এডিয়াবেটিক প্রক্রিয়া যেটা থাকে সেটা খুবই ফাস্ট হয়, খুবই র্যাপিড হয় এবং খুবই ফাস্ট হয় জিনিসটা। আইসোথার্মালের ক্ষেত্রে টি এর মান কনস্ট্যান্ট থাকে, এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কিউ এর মান পরিবর্তন হয় না। তারপর আরেকটা জিনিস কি, আইসোথার্মাল চেঞ্জ কিন্তু বয়েলসের ল ফলো করে, এবং এডিয়াবেটিক চেঞ্জ কিন্তু বয়েলসের ল ফলো করে না। আমরা বয়েলসের ল প্রিভিয়াসলি শিখে আসছি, সেই লটা আর কি এডিয়াবেটিক চেঞ্জে ফলো হয় না। আর আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে আমাদের যেই নেসেসারি হিটটা থাকে, আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে সেই হিটটা কনস্ট্যান্টলি রিজেক্ট বা
একসেপ্ট রিজেক্ট গ্রহণ বা বর্জন হওয়া সম্ভব, কিন্তু এডিয়াবেটিক ক্ষেত্রে সেটা সম্ভব না, যেহেতু আমাদের ডেল কিউ এর মানটা 0 থাকতেছে। তো এগুলি হইতেছে এই দুইটার মধ্যে মূল পার্থক্য, এবং এই জিনিসটা খেয়াল রাখবেন। এদের যে গ্রাফটাও আমি দিয়ে রাখছি, গ্রাফটাও আলাদা করে আসতে পারে, চান্স কম আর আসতে পারে, দেখে রাখবেন, বা গ্রাফটা আঁকতে বলতে পারে, সো বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন। এখন আমরা দেখব রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস। আচ্ছা, তার আগে আমি জাস্ট এখানে একটা জিনিস মেনশন করে দিই। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে পি এবং ভি এর সম্পর্কটা এরকম থাকে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু এটা বয়েলের ল ফলো করে, সেই ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু এডিয়াবেটিক চেঞ্জ কিন্তু বয়েলের ল ফলো করে না, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমি পিভি ইকুয়াল টু যেই আটা আমরা শিখে আসছিলাম পিভি ইকুয়াল টু কে, সেটা আমরা এখানে ইউজ করতে পারবো না। এবং এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে সূত্রটা এরকম হয়, পিভি ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন এই ল্যামডাটা কি সেটা নিয়ে আমরা, সরি গামা, এটা গামা হবে, ল্যামডা না, পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং এই গামার ভ্যালুটা নিয়ে আমরা পরে আরও দেখবো, বিভিন্ন সম্পর্ক ডেরিভেশন আছে, সেটা আমরা পরে দেখবো। আপাতত রিভার্সিবল, এই রিভার্সিবল প্রসেসে ফেরত আসা যাক। রিভার্সিবল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা কোনো প্রসেসকে রিভার্স করে তার প্রিভিয়াস অবস্থায় আসতে পারি। সো মনে করেন আপনার কাছে একটা আইস আছে, যে আইসটাকে আমরা হিট দেওয়ার কারণে, যে আইসটাতে হিট দেওয়ার কারণে আইসটা একসময় পানিতে পরিণত হলো। সো আমরা কিউ পরিমাণ হিট দিলাম, এখন এটা পানিতে পরিণত হলো। এখন যদি আমরা এই পানিটাকে আবার হিটটাকে বর্জন করি, যদি আমরা কোনোভাবে ওই কি পরিমাণ হিটটাকে বর্জন করতে পারি, তাহলে কিন্তু সেটা আবার আইসে পরিণত হবে, তাই না? তো এই যে আমরা আইস থেকে আবার পানিতে আসলাম, আবার এখানে রিভার্স করে আমরা আবার আইসি ফেরত আসলাম, এটাকে আমরা রিভার্সিবল প্রসেস বলি। ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এক্স্যাক্টলি এর অপোজিট। এখানে আমরা যেটা, ইরিভার্সিবল প্রসেসে এমন প্রসেস যেখানে আমরা কখনো প্রিভিয়াস স্টেটে ফেরত যেতে পারবো না। সাধারণত সকল রিয়েল প্রসেসই ইরিভার্সিবল হয়, এবং যে সকল প্রসেসগুলো স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হয়, সেগুলোকে আমরা ইরিভার্সিবল প্রসেসের কারণে হয়ে থাকে। তো এই দুটোই হচ্ছে মূল পার্থক্য, এটা CO1-এ আসতে পারে। এখন আমরা যেটা দেখবো, রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম। এখন এই জিনিসটা দেখার আগে আমাদের কিছু বেসিক জিনিস দেখে নিতে হবে, যেটা আপনাদের স্লাইডে ওইভাবে দেওয়া নাই। তো আমি বেসিক জিনিসগুলো দেখানোর পরেই এই জিনিসটাতে ফেরত আসবো। এর মধ্যে আমরা প্রথম যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ। এখন মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি? মোলার আপেক্ষিক তাপ হচ্ছে যে কোনো পদার্থ, মনে করেন আপনার কাছে 1 মোল পদার্থ আছে, 1 মোল পদার্থের উষ্ণতা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে যেই পরিমাণ তাপের প্রয়োজন হবে, সেই পরিমাণ তাপটাকে আমরা 1 মোলার তাপ ধারণ ক্ষমতা বলি। তো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করা হয়। তো যেহেতু উষ্ণতাকে বৃদ্ধি করতে, 1 মোলের উষ্ণতাকে 1 কেলভিন বৃদ্ধি করতে, সেই ক্ষেত্রে উষ্ণতা বলতে বা কিউ বুঝাইতেছে, অ্যান্ড 1 কেলভিন তো টেম্পারেচারই, সো ডিটি, আর এন হচ্ছে মোলার সংখ্যাটা। তো এটাই হইতেছে আমাদের আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। সো মোলার আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার একক হচ্ছে কিউ এর একক কি? কিউ এর একক হচ্ছে জুল। আর টি এর একক কি? টি এর একক হচ্ছে কেলভিন। এখানে কিন্তু কেলভিনে থাকতে হবে। সো আলটিমেটলি সি এর এককটা আসে জুল পার কেলভিন। সো এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের স্লাইডে ওইভাবে ডিটেলসে লেখা নাই। সি এর এককের ক্ষেত্রে আমরা যেটা বলবো, সি এর ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে যখন আমাদের পি এর মানটা কনস্ট্যান্ট থাকে। যদি পি এর মানটা কনস্ট্যান্ট থাকে, যদি আমাদের পি এর মানটা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে সূত্রটা এরকম হবে, সিপি ইকুয়াল টু ডিকিউ বা ডেল কিউ, এখানে ডেল কিউ দেওয়া, ডিকিউ থাকতে পারে, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। আর যদি আমার ভি এর মানটা কনস্ট্যান্ট থাকে, বা ভলিউমের মান যদি আমার কনস্ট্যান্ট থাকে, এখানে পি বলতে প্রেশার বোঝাচ্ছে, যদি আমার ভি এর মানটা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে সিভি ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, তো এটাই হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। এই জিনিসটা আমাদের কিছু ডেরিভেশন এবং সামনে ইয়াতে কাজে আসবে। তো সেখান থেকে আরো একটা জিনিস বলতে চাই, যে স্থির আয়তনের ক্ষেত্রে বা যখন ভি এর মান কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে ডিইউ এর মানটা আছে, সেই ডিইউ এর সাথে মোলারের সম্পর্কটা হবে এরকম, এন সিভি ডিটি। এটা হচ্ছে যখন আমাদের ভলিউমের মানটা কনস্ট্যান্ট থাকবে, যখন ভলিউমের মানটা কনস্ট্যান্ট থাকবে। আমরা প্রিভিয়াসলি ক্লসিয়াসের সূত্র কি দেখেছিলাম, যে ডিকিউ ইকুয়াল টু ডেল লিখছি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন আমার যদি ভি এর মানটা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমি ডিউ এর জায়গায় কিন্তু এটা বসাতে পারি, এবং ডিডব্লিউ এর মানটা হতেছে পি ডিভি, প্রেশার ইনটু ভলিউম। এটা পি ডিভি এখানে হচ্ছে প্রেশার, এবং এটা ভিটা হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ
ভলিউমের মানটা, যেটাকে গুণফল করলে আমরা কাজের পরিমাণটা পাবো কোনো একটা সিস্টেমের। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে যখন ভলিউমের মানটা কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে ভলিউমের মানটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন এটা আর ডিডব্লিউ এর মান হবে এই ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমাদের সামনে ডেরিভেশনের জন্য কাজে আসবে। আরেকটা লাস্ট যে জিনিসটা কাজে আসবে, যে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটির মধ্যে যে আরটা আছে, সেই আরটাকে আমরা সিপি এবং সিভি এর মাধ্যমে, এখানে যে সিপি এবং সিভি এর মাধ্যমে সেটাও আমরা প্রকাশ করতে পারি। এই আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি, এবং এটা আলাদা সম্ভবত একটা ডেরিভেশন আছে, সেটা আমরা সামনে শিখবো। তো এই জিনিসগুলো জানার কারণ হচ্ছে আমাদের এই প্রথম এই ডেরিভেশনটা CO2 এর জন্য, সেটা হচ্ছে রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস ইন এডিয়াবেটিক চেঞ্জ। এই জিনিসটা আমাদের দেখতে হবে। আচ্ছা, যেহেতু এখানে এডিয়াবেটিক চেঞ্জের কথা বলা আছে, এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি, ডি কিউ এর ভ্যালুটা 0 হয়। এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে কিউ এর মান কখন তাপ কখনো আমরা বর্জন বা গ্রহণ করি না, যার কারণে ডি কিউ ইকুয়াল টু 0 হয়। এবং আমি একটু প্রিভিয়াস একটা জিনিস বলে রাখি, এখানে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিবি, এটা তো বলছিলাম আমি। আরেকটা আমি এখানে বলছিলাম যে এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে সেটা বয়েলসের ল ফলো করে না, এবং পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এখানে গামাটা হচ্ছে গ্যাসীয় ধ্রুবক, এবং এই গামার ভ্যালুটা হচ্ছে, আমি যেটা প্রিভিয়াসলি বলা হয়নি তখন, গামা বা গ্যাসীয় ধ্রুবকের মান হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি। এই জিনিসটা আমাদের কাজে আসবে, সো এটা একটু মাথায় রাখেন। এখন দেখেন, আমাদের ডিকিউ এর মান 0 আসতেছে। এখন আমরা ক্লসিয়াসের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, বা ক্লসিয়াসের ল থেকে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন ডিকিউ এর ভ্যালু তো 0 আমরা জানি, সো এখানে আমি আলাদা করে কিছু করা লাগলো না। এবার ডিইউ এর ভ্যালু কি হবে, এখানে দেখেন আমি যখন করছিলাম, এই যে এখানে দেখেন আমি প্রিভিয়াসলি বলছিলাম যে ক্লসিয়াসের ক্ষেত্রে ডিইউ ইকুয়াল টু এনসিভি ডিটি হয়। সো আমাদের এই জিনিসটাও কাজে আসবে, যদি এন সংখ্যক মৌলের জন্য এনসিভি ডিটি এবং একটা মৌলের জন্য অবভিয়াসলি ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি হবে, তাই না? সো এই জিনিসটাও আমরা এখন ইউজ করব। সেটা হচ্ছে, আমার ফার্স্ট অফ অল দেখেন ডিইউ এর জন্য আমি কি লিখতে পারি, সিভি ডিটি, এটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। আর ডিডব্লিউ এর মান আমরা কি দেখে আসছিলাম, ডিডব্লিউ এর মান দেখে আসছিলাম পি ডিভি, পি ইন্টু ডিভি, সো প্লাস পি ডিভি। এবং ডিকিউ এর ভ্যালু কি, ডিকিউ এর ভ্যালু 0। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদের সামনে কাজে আসবে। আপাতত এই ইকুয়েশনটা রাখি। এখন আমরা আদর্শ গ্যাসের সূত্র কি জানি, আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আমি যদি সূত্রটা লিখি, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেহেতু আমরা এক মৌলের জন্য কাজ করতেছি তাই আমি এনটা লিখলাম না, পিভি ইকুয়ালস টু আরটি, পিভি ইকুয়ালস টু আরটি। এখন দেখেন, আমরা যদি এই পিভি ইকুয়ালস টু আরটিকে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে কি হয়, ডিফারেন্সিয়েশনের ইউভি এর সূত্র কি জানি আমরা, ইউভি এর সূত্র আমরা জানি যে ইউ ইকুয়াল টু, ইউ সামনে আসবে এন্ড দেন ভি অংশটাকে ডিফারেন্সিয়েশন হবে ফার্স্টে, ইউ ডিভি প্লাস এন্ড দেন ভিটাকে সামনে আসার পরে আমরা ইউটাকে ডিফারেন্সিয়েশন করি, তাই না, ভি ডিইউ। তো এটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন সূত্র। এখন আমি যদি এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করি, সেই ক্ষেত্রে কি হয়, যদি আমি 1 নং সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার এখানে পিভি দুইটা কিন্তু আমার কনস্ট্যান্ট মান না, পিও কনস্ট্যান্ট না, ভিও কনস্ট্যান্ট না, এই দুইটা একটা ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলকে যে আমার এই ইউভি সূত্র ইউজ করতে হবে, বা প্রোডাক্ট রুল যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে, এখানে ডিপিটা প্রথমে আমি পিটাকে সামনে আনতে পারি এন্ড দেন পি ডিভি প্লাস এন্ড দেন আমি ভিটাকে সামনে আনতে পারি এন্ড দেন পি এর ডিফারেন্সিয়েশন পি ডিভি। আর যেহেতু আরটা কনস্ট্যান্ট, তাই আর সামনে আসবে, আর যেহেতু টি এর মানটাও আমার কনস্ট্যান্ট না, টি এর মানটা কিন্তু কনস্ট্যান্ট না। তো এটা আসলো আমার থেকে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। এখন আমি যদি শুধু ডিটি এর ভ্যালুটা বের করি, ডিটি এর ভ্যালুটা আমাদের কেন লাগবে, আমরা এই ডিটি এর ভ্যালুটা এখানে বসাবো, এখানে 1 নং সমীকরণে আমরা ডিটি এর ভ্যালুটা বসাবো, সেজন্য আমরা ডিটি এর ভ্যালুটা বের করতেছি। তো সিম্পলি জাস্ট এখানে পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর। তো এখন আমি যদি এই আর এর ভ্যালুটা এখানে বসাই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে এরকম, যে সিভি ইকুয়াল টু পি ডিভি PDV plus VDP divided by R equal to হচ্ছে আমার equal to না plus PDV আর equal to আসবে 0। এখন জাস্ট আমি এটাকে যদি নর্মালি আর দ্বারা লসাগু করে দিই, তাহলে কি আসছে আমার আলটিমেটলি আমার আসছে CV PDV প্লাস, এখানেও সেম থাকবে, CV প্লাস CV ইন্টু VDP। আর যেহেতু এটা নিচে আর নাই, আমি পুরোটাকে ভাবতে পারেন যে আমি এই ইকুয়েশনটাকে আর দ্বারা গুণ করে দিছি, তার মানে এখানে আর আর সাথে কাটা যাবে এই পদের জন্য, আর এই পদের জন্য আমার আর একটা গুণ অবস্থা আসবে, আর পি ডিভি ইকুয়াল টু 0।
এখন দেখেন আমার এখানে একটা ইকুয়েশন আসলো। এখন আমি যে কাজটা করতে পারি, আর এর ভ্যালুটা বসাতে পারি আমি। আর এর ভ্যালুটা আমি কেন বসাবো? আমার এখানে টার্গেটটা হচ্ছে যে প্রেশার এবং ভলিউমের একটা সম্পর্ক তৈরি করা এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে। সো সেখানে আমার আর এর ভ্যালু ছিল না, এবং আমরা প্রিভিয়াসলি এটা দেখে আসি কিন্তু প্রেশারের ভ্যালুটা কী হবে, পিভি ল্যামডা, তাই না? সো পিভি ল্যামডা আমাকে প্রমাণ করতে হবে, এবং পিভি ল্যামডার মধ্যে শুধু আমার পি এবং ভি বাদে, সরি পিভি ল্যামডা না, পিভি গামা ইকুয়াল টু কে, এবং পি এবং ভি বাদে আমাকে বাকি সব কিছু রিমুভ করতে হবে। এখানে আমাকে সিভিও রিমুভ করতে হবে, আর এর মানটাও রিমুভ করতে হবে। আর এর মানটা আমরা প্রিভিয়াসলি কে দেখে আসছিলাম, আর এর মানটা এখানে দেখেন আমি লিখে দিচ্ছিলাম যে সিপি মাইনাস সিভি। সো আমি সেটা লিখবো আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। তো আমি যদি আর এর মানটা এখানে বসাই দিই তাহলে কি হচ্ছে, সিভি তার মতোই থাকবে, সিভি পি ডিভি প্লাস আবারও এখানে ওটা সেমই থাকবে, সিভি প্লাস ভিডিপি ভিডিপি। যেহেতু আমি আর এর মানটা প্রথমে বসাবো, তার মানে কি হবে, এখানে আমার সিপি মাইনাস সিভি আসবে, তার মানে সিপি, আচ্ছা আমি ভেঙে লেখাই, সিপি মাইনাস সিভি ইন্টু পিডিবি পিডিবি ইকুয়াল টু 0। এখন দেখেন আমি বেসিকলি যেটা করব, আমার সিপি এর সাথে যখন আমার আসবে এটা সিপিডিবি আসবে, তার মধ্যে থাকবে কিন্তু এখানে মাইনাস সিভিডিবি থাকবে। এখানে দেখেন আমার এটা সিভিডিবি কিন্তু আছে, তার মানে এটা এবং এই মাইনাসের সাথে আমার একটা কাটাকাটি যাবে। এখানে কি আসবে আলটিমেটলি, সিভি মাইনাস সিভি পি ডিভি আসবে, তাই না? মাইনাস সিভি পি ডিভি আসবে, আর এখানে তো আমার অলরেডি সিভি পি ডিভি আছে, তো আমি দুটাকে কাটাকাটি করতে পারি। তো আলটিমেটলি আমার রেজাল্টটা কি থাকবে, সিভি ভিডিপি ভিডিপি প্লাস সিপি পি সিপি পিডিভি, হ্যাঁ সিপি পিডিভি ইকুয়াল টু 0। আচ্ছা এক সেকেন্ড। এখন আমি যদি উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কি হয়, আমি যদি উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমার কি হইতেছে, সেক্ষেত্রে আমার এখানে যে সিভি থাকতেছে সেটা অবভিয়াসলি থাকবে না। সো আমার এখানে হবে ভিডিপি ভিডিপি, অ্যান্ড দেন এখানে কি হইতেছে, এখানে আমার সিপি বাই সিভি আসতেছে, সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়াল টু পিডিভি। এটা আমি কেন করলাম, এখন দেখেন আমি কিন্তু প্রিভিয়াসলি বলে আসছি আমাদের রিলেশনটা হচ্ছে যে পিভি গামা ইকুয়াল টু কে, তার মানে আমাকে প্রেশার এবং হ্যাঁ প্রেশার এবং ভলিউম ছাড়া অন্য কিছুই থাকা যাবে না, এবং আমাকে কোনোভাবে এই গামাটাকে আনতে হবে, কোনোভাবে আমাকে গামাটাকে আনতে হবে। এবং আমি গামা সূত্র কি জানি, আমরা গামা সূত্র প্রিভিয়াসলি দেখে আসি, গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি। এখন আমার এখানে যেহেতু সিপি আছে, আমি যদি এখানে তার সাথে নিচে সিভি আনতে পারি সেক্ষেত্রে আমি গামাটাকে আনতে পারবো। তো আলটিমেটলি আমার এখানে ভ্যালুটা কি আসতেছে, ভিডিপি তার মতোই থাকবে, অ্যান্ড দেন এটার জন্য আসবে গামা প্লাস পিডিভি ইকুয়াল টু 0। এখানে দেখেন আমার কাছে কিন্তু অলরেডি প্রেশার অ্যান্ড ভলিউম আলাদা করে আছে, সো আমি প্রমাণটার অনেক কাছে। তো আমাকে জাস্ট এখন কিছু সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে এবার পিভি দ্বারা ভাগ করব। আমি যদি পিভি দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ভি আছে, যেহেতু আমি পিভি দ্বারা ভাগ করছি তার মানে নিচে আমার একটা পি আসবে, ডিপি ডিভাইডেড বাই পি প্লাস এখানে গামা তার মতোই থাকবে, অ্যান্ড যেহেতু এখানে পি আছে পিটা কাটাকাটি যাবে, আর আমার ভিটা নিচে আসবে, ডিভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 0। সো আমি বেসিক্যালি পিভি দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি। ওকে, আপনারা চাইলে সাইড নোট দিয়ে দিতে পারেন। ওকে, ডিপি ডিভাইড বাই টি। এখন আমি যদি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করি, তার আগে আমি ইন্টিগ্রেশনকে সূত্রের কথা বলি, যে ইন্টিগ্রেশন 1/x ইকুয়াল টু ডিএক্স, এটার অ্যান্সার কি হবে, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে ln x প্লাস সি, তাই না? ln x প্লাস সি, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট না থাকে সেক্ষেত্রে আমরা জানি একটা কনস্ট্যান্ট হয়, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট না থাকে সেক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, অ্যান্ড 1x এর ইয়া হইতেছে 1/d। সো আমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি, ডিপি ডিভাইডেড বাই পি প্লাস, এখানে গামা যেহেতু কনস্ট্যান্ট সো গামা সামনে আসবে, অ্যান্ড দেন ডিভি ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু 0। এখন আমি যদি একে ইন্টিগ্রেশন করি আমার এখানে কি আসবে, অবভিয়াসলি লন, এটার জন্য আসবে লন পি প্লাস লন, এতটুকুর জন্য আসবে, আচ্ছা গামা আসবে একটা, প্লাস গামা লন ভি ইকুয়াল টু 0। তো এতটুকু কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের মেইন টার্গেট কি ছিল, আমাদের মেইন টার্গেট ছিল পিভি গামা। আমার কাছে শুধু পি আছে, আমার কাছে শুধু ভি আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস, আমি এখানে 0 বসাতে পারবো না। কেন 0 বসাতে পারবো না, কারণ আমরা যখন ইন্টিগ্রেশনের সাইন ইউজ করার পরে আমাদেরকে একটা কনস্ট্যান্টের মান বসাতে হয়। এখন মনে করেন ওই কনস্ট্যান্টের মানটা সি হলো, এখন আমাদের সুবিধার্থে এই কনস্ট্যান্টের সি এর মানটাকে আমরা লন কেতে কনভার্ট করতে পারলাম। আমরা করলাম কি, সি এর মানটাকে লন কেতে কনভার্ট করলাম। এখানে কে এর ভ্যালুটা এমন একটা ভ্যালু যে ভ্যালুটা বসাইলে আলটিমেটলি লন কে থেকে আমি সি পাবো। ওকে, সো আমি ডিরেক্টলি এখানে সি না লিখে কি লিখলাম, লন কে। তো এতটুকু ছিল। এখন আমার মেইন টার্গেট কি ছিল, পিভি গামা করার কথা। এখন আমার কাছে পি আছে, ভিও আছে, গামাও আছে, আমাকে জাস্ট এখন
লন এবং কেটাকে হ্যান্ডেল করতে হবে। এখন দেখেন আমার পি এবং ভি থেকে আমি গামা যেটা আছে গামাটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, লনের সিম্পল সূত্র লন পি তার মতো থাকবে অ্যান্ড দেন লন ভি গামা সামনে আসলো অ্যান্ড দেন লন কে তার মতন। এখন আমাকে লনটাকে সরাইতে হবে। আমি লনটাকে কিভাবে সরাইতে পারি? আমরা লনের নর্মাল সূত্র কি জানি বা প্রপার্টিস কি জানি? লন পি যখন এরকম প্লাস অবস্থায় থাকে সেখানে আমরা গুণ করতে পারি লন পিভি। এখানে যেহেতু গামাটা তার ইয়ার উপরে থাকবে পিভি, আর এখানে কি থাকতেছে লন কে। তার মানে আমি দুই সাইডে লনটাকে কি করতে পারি? কাটাকাটি করতে পারি অ্যান্ড দেন আলটিমেটলি আমার রেজাল্টটা কি আসে? আলটিমেটলি আমার রেজাল্ট আসবে পিভি, যেটা আমরা এতক্ষণ চেষ্টা করতেছি, পিভি ইকুয়াল টু কে। পিভি ইকুয়াল টু কে। সো আমি একবার যদি রিক্যাপ করি, এটাই হচ্ছে আমাদের ডেরিভেশনটা। যদি আমি একটু রিক্যাপ করি একবার উপর থেকে, প্রথম থেকে, ফার্স্টে আমাদের ক্লসিয়াসে যেই সূত্রটা দেখছিলাম বা থার্মোডাইনামিক্সে যেই লটা দেখছিলাম সেখান থেকে ডিকিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ বসাইছি। ডিকিউ এর মানটা জিরো। ডিকিউ এর মানটা কেন জিরো? কারণ আমরা এডিয়াবেটিক চেঞ্জের জন্য কাজ করতেছি। আমরা এডিয়াবেটিক চেঞ্জের জন্য এখানে কাজ করতেছি, তাই আমাদের ডিকিউ এর মানটা জিরো আসবে। এবং ডিইউ এর মানটা আমরা এখানে বসাইছি। ডিইউ এর মান আমরা প্রিভিয়াসলি দেখে আসছি সিভি ডিটি। আর ডিডাব্লিউ এর মান কি? ডিডাব্লিউ হতেছে আমাদের যেই কাজটা করা হইতেছে, যে কাজটা করা হইতেছে আমাদের একটা কনস্ট্যান্ট প্রেসারে, যে কনস্ট্যান্ট প্রেসারে যে কাজের মানটা করা হচ্ছে সেটা হচ্ছে পিডিভি। তো সেখানের জন্য আমরা এখানে বসাইছি। অ্যান্ড দেন আমরা নর্মালি আইডিয়াল গ্যাসের সূত্র কি জানি? এক মোলের জন্য পিভি ইকুয়ালস টু আরটি। তো পিভি ইকুয়ালস টু আরটিকে আমি যখন ডিফারেন্সিয়েশন করবো, তখন আমি এটা পাবো পি ডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু আরডিটি। এখানে আমরা ডিফারেন্সিয়েশনের এই সূত্রটা ইউজ করছি ইউভি। তো সেখান থেকে আমার ডিটি এর মানটা বের করলাম অ্যান্ড দেন ডিটি এর মানটা আমি এক্স্যাক্টলি এই জায়গায় বসালাম। ডিটি এর মানটা যখন আমি এখানে বসালাম তখন আমার নিচে এখানে একটা আর আছে, যে আরটাকে আমার ম্যানেজ করতে হবে। সেজন্য আমি কি করলাম, উভয়ে এই বাম সাইডে আমি আর দ্বারা গুণ দিলাম বা লসাগু করলাম, যেভাবে আপনি মাথায় রাখতে চান। আর দ্বারা গুণ করার পর কি হলো, আমার এখানে সিভি যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি, আর এখানে যেহেতু আরটা নাই সেখানে আমার এখানে আলটিমেটলি আসবে আর পি ডিভি ইকুয়াল টু জিরো। তো এখন দেখেন আমি আর এর ভ্যালুটা বসাতে পারি। আর এর ভ্যালু কি জানি? সিপি মাইনাস সিভি। কেন আমি আর এর ভ্যালুটা বসাতে? আমার মাথায় রাখতে হবে যে আমি আমার ইকুয়েশনে পি এবং ভি বাদে যা কিছু থাকবে না কেন, এখানে সিপি আছে, সিভি আছে, আর আছে, যা কিছু থাকুক না কেন সব কিছুকে রিমুভ করতে হবে এবং যেভাবে আমি পারি রিমুভ করবো। সো আমি এখানে আর এর ভ্যালুটা আমি বসালাম। আর এর ভ্যালুটা কি আসতেছে আমার? সিপি মাইনাস সিভি। এখন সিভির সাথে যদি আমি পি ডাব্লিউ ভি গুণ করি তাহলে কি হয়? মাইনাস সিভি পি ডিভি, যেটা এটার সাথে পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, সো দুইটা প্লাসে মাইনাসে জিরো। সো আমি এখানে হিসাব করে আসতে পারি যে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি এতটুকু মানটা আসে আমার, এই মানটা, আর এখানে সিপির সাথে যে ভ্যালুটা আসে। দেন আমি কি করলাম, আমি উভয় সাইডকে সিভি দ্বারা ভাগ করলাম। কেন সিভি দ্বারা ভাগ করলাম? এগেইন আমি পিভি এবং গামা ছাড়া অন্য কোনো কিছু আমি ইয়াতে রাখবো না। সো আমি যদি সিপি বাই সিভি আনতে পারি তাহলে আমি গামার সূত্রটা বসাতে পারি। গামার সূত্র হচ্ছে গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই সিভি। এটা হচ্ছে গামার সূত্রটা। তো আমি যদি এই জিনিসটা আনতে পারি তাহলেই আমার হয়ে গেল। তো আমি সিপি ডিভাইড বাই সিভি আনলাম। এখন আমার উভয়, এই পাশে আছে ভিডিপি, এই পাশে আছে গামা পিডিভি। তো আমি কি করলাম, উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করলাম। পিভি দ্বারা ভাগ করলে কি হলো, আমার এই যে ভিটা আছে এই ভিটা এখন থাকলো না এবং এটার নিচে পি আসলো, এবং এখানে যে পিটা আছে সেই পিটা থাকলো না, এখানে থাকলে ভি। এটা করার মেইন কারণ হচ্ছে আমার যাতে ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। ইন্টিগ্রেশনে যদি আমি এটা করতে নিই আমার এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জায়গাটাতে যদি আমি নর্মাল ইন্টিগ্রেশন করতে চাই সেক্ষেত্রে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ ভি এবং পি কোনো কনস্ট্যান্ট মান না, যেহেতু ভ্যারিয়েবল এগুলো, তাই আমাকে এটাকে এমনভাবে ইন্টিগ্রেশন করতে হবে যাতে শুধু ইয়াই থাকে, ডিপি এর সাপেক্ষে করতেছি, তাই আমার ওয়ান বাই পি। দেন আমি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর সূত্রটা বসালাম। সেই ক্ষেত্রে আমার কি হলো, লন পি আসলো অ্যান্ড দেন লন ভি। গামাটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, লনের নর্মাল প্রপার্টি সামনে নিয়ে আসলাম, অ্যান্ড যেহেতু ইন্টিগ্রেশন সাইন উঠে যায় সেক্ষেত্রে আমার এখানে একটা লন কে কনস্ট্যান্ট হিসেবে বসলো। অ্যান্ড দেন আমি লনের নর্মাল প্রপার্টিজের বসালাম। সেই ক্ষেত্রে পিভি গুণ অবস্থায় আসলো অ্যান্ড দেন পিভি গামা ইকুয়াল টু কে আমার প্রমাণিত। তো এটাই ছিল আমাদের প্রেশার এবং ভলিউমের সম্পর্ক যখন কে এর মানটা কনস্ট্যান্ট থাকে। এখন আমরা দেখব রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড ভলিউম যখন ইন এডিয়াবেটিক চেঞ্জ, রিলেশন বিটুইন টেম্পারেচার টি এবং ভলিউমের ভি ইন অফ এ গ্যাস ইন এডিয়াবেটিক চেঞ্জ, টি এবং ভি। আচ্ছা, এখন দেখেন আমরা প্রিভিয়াসলি কিন্তু প্রমাণ করে আসছি পিভি গামা ইকুয়াল টু একটা কনস্ট্যান্টের মান হবে। পিভি গামা ইকুয়াল টু একটা কনস্ট্যান্টের মান হবে। এখন এই সূত্রটাকে আমাদের লাগবে। আমরা নর্মালি কি জানি যে পিভি ইকুয়াল টু আইডিয়াল গ্যাসের জন্য আর টি, এক মোলের জন্য। এখান থেকে যদি আমি পি এর ভ্যালুটা বের করি, কেন পি এর ভ্যালু বের করতেছে? আমরা কিন্তু এখানে টি এবং ভি এর সম্পর্ক তৈরি করতেছি। এখন আমরা টি এবং ভি এর সম্পর্ক বের করব এই পিভি গামা থেকে, পিভি টু দি পাওয়ার গামা থেকে। এখন আমি যদি পি এর ভ্যালুটা বসাই দিই এখানে, সেক্ষেত্রে কি হয়, আর টি তার মধ্যে থাকবে আর টি ডিভাইডেড বাই পি, আর টি ডিভাইডেড বাই ভি। এখন দেখেন আমার এখান থেকে আমি কি লিখছিলাম যে পিভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বা কে এর মান হোয়াট এভার, আমি এখানে কনস্ট্যান্টে লিখে দিই, কনস্ট্যান্ট। এখন আমি পি এর ভ্যালুটা যদি এখানে বসাই তার মানে আমার কি আসছে, আর টি ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই ভি ইন্টু ভি গামা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। এখন আমি যদি এই কনস্ট্যান্টটাকে আমি যদি আর তো একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টের সাথে এই কনস্ট্যান্টের গুণ বা ভাগ করি, তাহলে তো আমার আরেকটা কনস্ট্যান্টই আসবে। কনস্ট্যান্টের সাথে যদি আমি একটা কনস্ট্যান্টের কোনো টাইপের অপারেশন করি, আমার আরও একটা কনস্ট্যান্টের মান আসবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এটা কী করতে পারি, আমি আরটাকে এই সাইডে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমার আরও একটা কনস্ট্যান্ট পাবো। সরি। সো আমার এখানে কি হতেছে, এখানে টি এবং থাকতেছে ভি ইন্টু ভি গামা। ভি এর পাওয়ার কত, 1। আর কনস্ট্যান্টের সাথে যেহেতু আমি কনস্ট্যান্টের করতেছি, তো এখানে আলটিমেটলি আমার কনস্ট্যান্টই থাকবে। সো এখানে দেখেন টি যেহেতু ভি পাওয়ার 1 এখানে গামা এবং এটা ভাগ অবস্থায় আছে, তো আলটিমেটলি আমি কি লিখতে পারি, ভি গামা -1 ইকুয়াল টু এটাই হচ্ছে আমার টেম্পারেচার এবং ভলিউমের সম্পর্ক। তো এটা যদি আপনাদের CO2-তে আসে 3 মার্ক বা 2 মার্কে, সেক্ষেত্রে কিন্তু এতটুকু ডিরেক্টলি লিখলে হবে না। সেক্ষেত্রে আপনাকে এই পুরো প্রমাণটা করতে হবে। 2 মার্কের বেশিতে আসলে ফার্স্টে পুরো প্রমাণ করে পিভি গামা ইকুয়াল টু কেটা দেখাইতে হবে, অ্যান্ড দেন আপনাকে বলতে হবে পিভি ইকুয়াল টু এনআরটি, দেন পি এর মানটা বসায় নর্মালি টিভি ইকুয়াল টু গামা -1 এই প্রমাণটা করতে হবে। তো আবার রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড টেম্পারেচারটাও দেখবো আমরা এডিয়াবেটিক চেঞ্জের জন্য। প্রেশার হচ্ছে পি অ্যান্ড টেম্পারেচার হচ্ছে টি। এখন দেখেন আমরা প্রিভিয়াসলি কি করছিলাম, পিভি ইকুয়াল টু আরটি থেকে আমরা পি এর মানটা বের করছিলাম। তো এখন যদি আমি প্রেশার এন্ড টেম্পারেচারের মানটা বের করি, তার মানে আমার ভি এর মানটা বের করবো অবভিয়াসলি। সো ভি এর মানটা কি আসতেছে, ভি এর মানটা আরটি ডিভাইডেড বাই পি। এখন আমরা নর্মালি প্রিভিয়াসলি দেখে আসলাম কি, পিভি গামা ইকুয়াল টু একটা কনস্ট্যান্টের মান। এখন আমি সিম্পলি এখানে ভি এর মানটা বসাই দিতে পারি। ভি এর মানটা যদি আমি বসাই, কি আসে, পি ইন্টু আরটি বাই পি ইন্টু গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আমাকে নর্মালি কাজ করতে হবে, আর গামা যেটা আছে সেটাকে আমি অ্যাগেন ওই সাইডে নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমার কি হবে, একটা কনস্ট্যান্টের সাথে আরেকটা কনস্ট্যান্টে যদি আমার ভাগ হয় বা গুণ হয়, সেক্ষেত্রে আমি আরেকটা কনস্ট্যান্ট মানই পাবো, সেটা পি হবে, পি। এখন দেখেন পি ইন্টু টি গামা ইন্টু পি, যেহেতু এটা 1 বাই গামা অবস্থা আছে, তো আমি ডিরেক্টলি মাইনাস গামাই লিখলাম, অ্যান্ড দেন আর গামা উপাসে গেলে আমার এখানে কনস্ট্যান্টই থাকতেছে, কনস্ট্যান্ট। এখন দেখেন পি, আমার পি আছে অ্যান্ড পি উপরে গামা, দুটাকে যদি আমি ইন্টারাক্ট করি, পি ইন্টু 1 মাইনাস গামা আসবে এখানে, যেহেতু দুটো গুণ অবস্থায় আছে, সো 1 মাইনাস গামা অ্যান্ড দেন কনস্ট্যান্টের মান। এখন আমি যদি এই পুরো ইকুয়েশনটাকে 1 বাই গামা দ্বারা করি, পাওয়ারটাকে ইন্টারাক্ট করি, সেই ক্ষেত্রে কি হবে, টি তার মধ্যে গামা তো থাকতেছেই, টি গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, অ্যান্ড আমি পুরোটাকে 1 বাই গামা করতেছি, দ্বারা ইন্টারাক্ট করতেছি, অ্যান্ড দেন এখানে কনস্ট্যান্ট উপরে যদি আমি আরেকটা 1 বাই গামা দেওয়া করি, গামা যেহেতু একটা কনস্ট্যান্টের মান, সেক্ষেত্রে আমার একটা কনস্ট্যান্টই আসবে। এখন দেখেন আমার এখানে টি গামা যেটা আছে, গামা ডিভাইডেড বাই গামা কি হবে, অবভিয়াসলি জাস্ট টি থাকবে, গামা ডিভাইড বাই গামা 1 আসবে, সো তার মতো থাকলো, কিন্তু এখানে পি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা পাওয়ার হবে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আমার প্রেশার এবং টেম্পারেচারের সম্পর্ক এডিয়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে। আমরা টোটাল 3টা দেখছি, একটা হচ্ছে প্রেশার এবং টেম্পারেচারের জন্য, আরেকটা হচ্ছে পি এবং ভি এর মধ্যে, আরেকটা হচ্ছে ভি এবং টি এর মধ্যে, এবং এই 3টা প্রমাণই বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি বলবো যে ঠিকমতো দেখে যেতে, যদি আসে যাতে আপনারা পারেন।